এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি কম্প্যাক্ট সিরিজের ক্লাস আপলোড হয়ে গেছে। সো যারা হচ্ছে এই চ্যাপ্টারটাতে প্রবলেম ফেস করতেছেন, একটু কম্প্যাক্ট সিরিজের ক্লাসটা দেখে আসবেন। তার সাথে হচ্ছে আমাদের এই এমসিকিউ ক্লাস সলভ করলে আপনার হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ দুইটাতেই আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপরও হচ্ছে আমরা তো আবার টপ 10 সিকিউ এর ক্লাস যাবে আবার এই চ্যাপ্টারের উপর আমাদের নেক্সট উইকে। সো তখন হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সিকিউ গুলা সহ কভার করে দিব। ঠিক আছে? বৃত্ত চ্যাপ্টার এটা এমনিই অনেকে ভয় পান আমি জানি। অ্যান্ড আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ এই ভয়টা আর থাকবে না। কারণ যত টাইপের আমরা এখানে টোটাল প্রায় 404 টা স্লাইড আছে। ঠিক আছে? সো এতগুলো এমসিকিউ সলভ করাবো ব্যাখ্যা সহ। আপনি যখন হচ্ছে অ্যানোটেড স্লাইডটা পাইয়া যাবেন, তখন কিন্তু আপনারা আলাদা করে প্র্যাকটিস করা লাগবে না। খাতা কলম নিয়ে সুন্দর মতো বসে যান। ইম্পোর্টেন্ট জিনিসপত্রগুলো একটু নোট করে নিবেন জাস্ট। ওকে? আমি হচ্ছে একটু লাইভটা শেয়ার দিয়ে দেই। অ্যান্ড আপনারাও হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার দিয়ে দেন। সবাই আছে, জয়েন করছে। আমি দিয়েছি সব জায়গায় মেনশন দিয়েছি। তুই ক্লাস শুরু করবি। কিন্তু এটা হচ্ছে ভাই দেখা যাচ্ছে না। চলতে থাক, দেখতেছি। ওকে, ডান। সো আসেন আমরা হচ্ছে অনেক কথাবার্তা বললাম আপনাদের সাথে, এবার হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসি। সো সবাই একেবারে মাথা ঠান্ডা রাইখা বসেন। প্রথম কোশ্চেন, আমাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে আমরা হচ্ছে সাথে বোর্ডের রেফারেন্স গুলা রাখছি, যে কোনটা কত সালে কোন বোর্ডে আসছিল, কত সালে কোন বোর্ডে কোনটা কবে আসছিল, এই সব জিনিসপত্র হচ্ছে আমরা এখানে একসাথে সলভ করবো। ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা দেখেন কি বলছে, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। ঠিক আছে? প্রশ্নটা দেখে একটু কঠিন মনে হইতে পারে, আসেন একটু ছবি আঁকা নেই। প্রথম দিকের প্রবলেমগুলা সিমিলার টাইপের অনেকগুলো প্রবলেম আছে, তো আমরা প্রথম দিকের গুলো একটু ভালো মতো বুঝা করব। সো বাদ বাকিগুলা দেখবেন যে অটোমেটিক হয়ে যাইতেছে। এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত। এখানে একটা জ্যা আছে, এই হচ্ছে আমাদের বৃত্তের একটা জ্যা। এই জ্যাটা বৃত্তের কেন্দ্র থেকে কতটুকু দূরে আছে? বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে আছে। ভালো মতো বুঝেন, বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে আছে এই জ্যাটা। ঠিক আছে? এইটুকু দৈর্ঘ্য কত ভাইয়া? এই দৈর্ঘ্যটুকু হচ্ছে 9 সেন্টিমিটার। এই দৈর্ঘ্যটুকু হচ্ছে 9 সেন্টিমিটার। এন্ড আপনার কাছে আরেকটা ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার ব্যাস। এটা একটু ভালো মতো বুঝেন। দেখেন, ব্যাস যদি 30 সেন্টিমিটার হয়, ব্যাস যদি 30 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে 15 সেন্টিমিটার। ব্যাস 30 সেন্টিমিটার হইলে ব্যাসার্ধ হবে হচ্ছে 15 সেন্টিমিটার। দেখেন তো ভাইয়া, এই অংশটুকুকে আপনি বলতে পারেন কিনা যে এইটুকু হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটুকুই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এইটুকু হচ্ছে আমাদের কত? এই অংশটুকু হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে? জানতে চাইছে হচ্ছে জ্যাটার দৈর্ঘ্য কত। এই পুরা যে জ্যাটা আছে, এই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে সেটা আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে? তো জ্যায়ের দৈর্ঘ্য কেমনে বের করব? খুবই সিম্পল। আসেন একটু নাম দিয়ে দিই। ধরেন এটা হচ্ছে ও, এই বিন্দুটা হচ্ছে এ, এই এ বিটা হচ্ছে পুরাটা জ্যা, আর এইখানে এই বিন্দুটা ও থেকে যে দূরত্ব বা লম্ব দূরত্ব নিছি, এইটুকু হচ্ছে ওসি। ঠিক আছে? নাম দিয়ে দিলাম। এখন দেখেন, আমরা এইটুকু শিখে আসছিলাম কেন্দ্র থেকে হচ্ছে বৃত্তের জ্যায়ের উপর, ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হচ্ছে ভাইয়া, আমি যদি সামহাও এই অংশটুকু বের করতে পারি, এসি অংশটুকুকে যদি বের করতে পারি, তাকে ডাবল করলেই তো আমি হচ্ছে টোটাল এবি এর দৈর্ঘ্যটা পাওয়া যাব। এসি যদি বের করতে পারি, তাকে ডাবল করলেই হচ্ছে এবি দৈর্ঘ্যটা পাওয়া যাব। ঠিক আছে? আর আরেকটা নিউজ একটু দিয়ে দিই ভাই, এই যে আপনি হচ্ছে এখান থেকে চলে গেলে তো এইভাবে হবে না। ঠিক আছে? এই যে জামাই সাথে নিয়ে চলে আসছি, ভাইয়ের হচ্ছে আজকে গায়ে হলুদ, ভাই যাচ্ছে আর কি। এখান থেকে ডেডিকেশনটা চিন্তা করেন যে আমাদের এখানে সেটআপ টেটআপ সবকিছু রেডি করে দিই। আমি তাহলে ভাই ক্লাস শেষ করে আসতেছি। ঠিক আছে? আপনি হচ্ছে আপনি যান ভাই, আমি আসতেছি। আচ্ছা, সো এসি দৈর্ঘ্যটা যদি ভাই আমি বের করতে পারি, এসি কে ডাবল করলেই হচ্ছে আমি এবি দৈর্ঘ্যটা পেয়ে যাব, তাই না? এখন এসি তো হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আসেন এসি দৈর্ঘ্যটুকু কত হবে? এসি ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার, তার মানে 15 স্কয়ার মাইনাস 9 এর স্কয়ার। 15 স্কয়ার করলে কত হয় রে ভাইয়া? 225 মাইনাস 9 এর স্কয়ার করলে কত হবে? 81। সো রুট ওভার 225 মাইনাস 81, এই ক্যালকুলেশনটুকু কত আসে এটা একটু চেক করি। ঠিক আছে? এটা তো আমারও মুখস্থ নাই। রুট ওভার 225 মাইনাস 81। ঠিক আছে? একটু দাঁড়ান এইখানেই। 9 আর 15, তো এটা কি পিথাগোরিয়ান ত্রয়ী হওয়ার কথা। রুট ওভার 225 মাইনাস 81, সো এটা আসবে হচ্ছে 12।
এসি এর দৈর্ঘ্যটুকু হবে হচ্ছে 12। এসি এর দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে ভাইয়া এবি এর দৈর্ঘ্য কত হবে? 12 এর দ্বিগুণ, তার মানে 24। এবি এর দৈর্ঘ্য হবে হচ্ছে 24। গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আমরা প্রথম দিকের এমসিকিউ গুলা একটু স্লো যাব, তারপর আস্তে ধীরে যখন হচ্ছে সিমিলার প্যাটার্নের অঙ্কগুলা বারবার পাইতে থাকবো, তখন আমরা ওগুলা আরেকটু ফাস্ট হচ্ছে অ্যাপ্রোচ নিব। ঠিক আছে? ওগুলা আরেকটু ফাস্ট অ্যাপ্রোচ নিব। ওকে। ঠিক আছে? ডান। এরপরে আসেন, এই যে এখানে হচ্ছে পুরা ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে, ব্যাখ্যা দেখে নিয়েন। বিসিডি বৃত্তের কেন্দ্র ও হলে বিসি ইকুয়াল টু কত? সিমিলার প্যাটার্নের প্রশ্ন, তাই না? বিসিডি এই পুরাটা হচ্ছে একটা বৃত্ত, বিসিডি পুরাটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র ও হলে বিসি দৈর্ঘ্যটা কত? ওই সেম জ্যা এর দৈর্ঘ্যই আপনার কাছে জানতে চাইছে। তাহলে আসলে এটা আমরা ধুপধাপ সলভ করে ফেলাই। বিই দৈর্ঘ্যটা কত হবে বলেন? বিই বিই দৈর্ঘ্যটা হবে রুট ওভার অতিভুজের স্কয়ার, মানে 3 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার। 3 এর স্কয়ার করলে 9, 9 মাইনাস 4 করলে 5, তার মানে বিই হচ্ছে ভাইয়া রুট 5। বিই যদি রুট 5 হয় তার ডাবল করতে হবে, তার মানে গ নাম্বারটা হচ্ছে आंसर 2 রুট 5। ঠিক আছে? দেখেন এগুলা করতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড লাগা উচিত। ঠিক আছে? সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড লাগা উচিত। আপনারা অনেকেই ভালো, ভালো কমেন্ট করতেছেন। লায়ন ব্যাটারি বলছে হ্যালো স্যার। আচ্ছা। তারপরে এগুলো কি এসএসসি 27 এর জন্য? হ্যাঁ, এসএসসি 27 ও আমাদের সাথে চাইলে ক্লাসগুলা করতে পারেন। তাতে আপনার একটা অ্যাডভান্টেজ আছে। আপনি হচ্ছে অন্যদের চাইতে কিছুটা আগায় থাকবেন। ঠিক আছে? এসএসসি 27 ও চাইলে করতে পারেন অন্যদের চাইতে, যদি আপনার এই চ্যাপ্টারটা পড়া থাকে তাইলে হচ্ছে আপনার জন্য একটু সুবিধা। তারপরেও যতটুকু থিওরি আমাদের লাগবে ওই থিওরিটুকু তো আমরা ডিসকাশন করবই। ঠিক আছে? ওটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো এই যে কারেক্ট অ্যান্সার এটা। বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ। তো প্রথমে আসেন, একটা স্লাইড এক্সট্রা ঢুকে গেছে। আচ্ছা। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, দেখেন জানতে চাইছে কি? বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। এই জিনিসটা একটু মনে রাখবেন ভাইয়া, এটা পরবর্তীতে আমরা অনেকবার অনেক জায়গায় দেখব যে এই সেম প্রবলেমটা রিপিট করছে। ঠিক আছে? বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্ম কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূল কোণ। কথাটা আবারও রিপিট করতেছি, অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূল কোণ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে ভাইয়া সূক্ষ্ম কোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। খ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। অধিচাপে অন্তর্লিখিত কোণ সেটা কি হবে? সেটা হবে হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। ঠিক আছে? এই যে দেখেন, অধিচাপে অন্তর্লিখিত কোণ সর্বদা সূক্ষ্ম কোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ সর্বদা সূক্ষ্ম কোণ। ঠিক আছে? এই ডেটাগুলা জানা থাকলে সুবিধা। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? কই সূক্ষ্ম কোণ, কই ক নাম্বারটা। তারপরে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? স্থূল কোণ। কি বলছি? কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। এখানে আপনার কাছে জানতে চাইছে উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? স্থূল কোণ। ঠিক আছে? উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূল কোণ। ওকে? ডান। বৃত্তস্থ চতুর্ভুজ। চিত্রে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা। প্রথম কাহিনীটা হচ্ছে ছবিটাই নাই, ছবিটাই মিস হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। ধরেন এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে র‍্যান্ডম যেকোনো একটা চতুর্ভুজ আছে, র‍্যান্ডম, একেবারে র‍্যান্ডম। ঠিক আছে? আমি জানি না যে, মানে আমার খেয়াল নাই যে এখানে আসলে চতুর্ভুজটা কেমন ছিল। ধরেন যে এরকম কিছু একটা ছিল। ঠিক আছে? এটার চতুর্ভুজটা হয়তো এরকম কিছু একটা ছিল। ওকে। তো এই চতুর্ভুজটা হচ্ছে এবিসিডি, আমি নাম দিয়ে দিলাম এ বি সি ডি। ঠিক আছে? আর বৃত্তটা কোনটা? বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। ঠিক আছে? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আপনার কাছে জানতে চাইছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল এ হচ্ছে ভাইয়া এইটা, অ্যাঙ্গেল সি হচ্ছে এইটা। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি। সব সময় মনে রাখবেন যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সমষ্টি কত? 180। ঠিক আছে? বৃত্তস্থ চতুর্ভুজের যে কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মনে থাকবে? ঠিক আছে? এখানে ছবিটা দেওয়া ছিল না, ছবিটা ধরেন এরকম কিছু একটা। তারপরে উপরোক্ত চিত্রে অ্যাঙ্গেল এম এ ডি, অ্যাঙ্গেল ম্যাড কত হবে? অ্যাঙ্গেল ম্যাড, ঠিক আছে? অ্যাঙ্গেল এম এ ডি এটা কত হবে? ঠিক আছে? এইটা হচ্ছে অনেকেই দেখলাম যে কারেক্ট অ্যান্সার বলতেছেন। সিকিউ চাই। হ্যাঁ, সিকিউ দিব। খ নাম্বার আমি 2025 এর আছে এসএসসি দিছি, আলহামদুলিল্লাহ জেনারেল ম্যাথে 100 আউট অফ 100 পাইছিলাম।
কংগ্রাচুলেশনস ব্রো, এটা হচ্ছে নাফিস। ওকে, তুমি হচ্ছে তোমার জুনিয়র পোলাপান গুলারে একটু বইলো যে আমাদের সাথে যেন কানেক্টেড থাকে, ঠিক আছে? আমরা সবসময় এইটুকুর জন্যই পড়াই যেন আপনি 100তে 100 পান। ওই 80 পাওয়া, A+ পাওয়া, এটা আসলে আমাদের টার্গেট থাকে না কখনোই, ঠিক আছে? আমাদের সবসময় টার্গেট থাকে 100তে 100 পাওয়া। এন্ড আজকে লাইভে অলমোস্ট কতজন আছে? ফেসবুকে আমি দেখতেছি প্রায় 80 জনের কাছাকাছি আছে। সো এই লাইভে আপনাদের এই 80 জনের সামনে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আপনাদের ম্যাথে যেন সিকিউতে একেবারে ফুল মার্ক এনশিওর করতে পারেন, এটার জন্য আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসবে। সেটা আমি আর মমিত ভাই একসাথে অ্যানাউন্স করব। আপাতত আমি এখানে কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না, বাট এটা আপনাদের জন্য একটু সারপ্রাইজ হিসেবে থাকলো, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন যে আমি আপনাদের জন্য ম্যাথে যেন এই বছর 26-এ, যেহেতু এসএসসি 26-এ আমরা একটা ফুল ফ্রি সার্ভিস দিচ্ছি, এমন সার্ভিস দিব যেটা ভাই তুমি পেইডেও পাবা না, ঠিক আছে? এমন সার্ভিস দিব যেটা তুমি পেইডেও কোনো জায়গায় পাবা না। সো এই জিনিসটুকু একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? এই সারপ্রাইজটুকু থাকলো, এটা যখন হচ্ছে আপনাদের জানানো হবে তখন তো জানবেন। আচ্ছা, একটু দেখেন, একটু ঠান্ডা মাথায় দেখেন ভালো মতো, ঠিক আছে? ভালো মতো। এই অ্যাঙ্গেলটা যদি ভাইয়া 90 ডিগ্রি হয়, বিপরীত কোণ হিসেবে এই অ্যাঙ্গেলটাও হবে 90 ডিগ্রি। একটু আগে আপনাদের শিখায় আসছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই না? এই পাশেরটা তো 90 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে তার বিপরীত কোণ হিসেবে এটাও কত হয়ে যাবে? 90 ডিগ্রি। এইটা 90 ডিগ্রি হইলে তাইলে ভাইয়া এই পাশের এই টোটাল অ্যাঙ্গেলটাও কি 90 ডিগ্রি না? এই পাশের এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, কারণ পুরাটা মিলায় তো 180 ডিগ্রি। এই পুরাটা কি একটা সরল রেখা না? এই পুরাটা তো একটা সরল রেখা। এই পুরাটুকু হচ্ছে একটা সরল রেখা। সো এক সরল রেখায় উৎপন্ন কোণ কত? রৈখিক কোণ কত হয়? রৈখিক কোণ হয় 180 ডিগ্রি। সো এই পাশেরটুকু 90 ডিগ্রি হইলে এই পাশের এই DMA এই অ্যাঙ্গেলটুকুও কত হয়ে যাবে? 90 ডিগ্রি। এটা দেওয়া আছে 30 ডিগ্রি। 90 আর 30 কত হইলো? 120। তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত হবে? MAD এই অ্যাঙ্গেলটুকু হবে হচ্ছে 60 ডিগ্রি, কারণ 120 তো হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটুকু হবে হচ্ছে 60 ডিগ্রি। সো কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে 60। কারেক্ট অ্যান্সার হচ্ছে 60। ঢাকা বোর্ড 2025 এর প্রশ্ন, ঠিক আছে? ঢাকা বোর্ড 2025 এর প্রশ্ন। পারবেন না? পারবো। আচ্ছা, কারেক্ট অ্যান্সারটা একটু ভুল দিছে। বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীত অন্তস্থ কোণের সমান। MAD জানতে চাইছিল না? MAD, হ্যাঁ MAD তো জানতে চাইছিল। ওটা তো 90 ডিগ্রি জীবনেও না, ওটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এই কারেক্ট অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে, এটা একটু ভুল দেওয়া আছে, এটা একটু কারেকশন করে নিবেন। এটা হবে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এটা হবে হচ্ছে কত? এটা হবে 60 ডিগ্রি। ওকে, এটা হবে 60 ডিগ্রি। ওকে, ডান। অ্যাঙ্গেল সিবিই, অ্যাঙ্গেল সিবিই এটা কত? দেখেন ঠান্ডা মাথায় ভালো মতো বুঝছেন, এটা কিন্তু যশোর বোর্ডে আসা। এই পাশের অ্যাঙ্গেলটা যদি 96 ডিগ্রি হয়, এই পাশের অ্যাঙ্গেলটা যদি 96 ডিগ্রি হয়, তাহলে একটু ভালো মতো বুঝেন যে বিপরীত অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 96। 180 মাইনাস 96 মানে হচ্ছে 84। এই যে এই অ্যাঙ্গেলটা হবে ভাইয়া 84 ডিগ্রি। এই যে ডিসিবি এই অ্যাঙ্গেলটুকু হবে 84 ডিগ্রি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটুকু হবে 84 ডিগ্রি। তাইলে এই পাশের এতটুকু অ্যাঙ্গেল কত হবে? 180 মাইনাস 84। 180 মাইনাস 84। এই পাশের এই অ্যাঙ্গেলটুকু হবে হচ্ছে 96 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 96 ডিগ্রি, ঠিক আছে? 96 হয়ে গেল, 20 হয়ে গেল। তাহলে 96 প্লাস 20 করলে কত হয়? 96 প্লাস 20 116। 180 মাইনাস 116, সো এটা আসবে হচ্ছে 64 ডিগ্রি। 64 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা আসবে হচ্ছে 64 ডিগ্রি। দেখেন আগেরটা বুঝলে এটাও বুঝবেন, আগেরটা বুঝলে এটাও বুঝবেন। কেউ যদি আগেরটা না বুঝা থাকেন তাহলে আমি এটা আবারও রিপিট করতেছি যেন এটা ভালো মতো বুঝেন, ঠিক আছে? দেখেন ভালো মতো দেখেন যে ভাই এই অ্যাঙ্গেলটুকু দেওয়া আছে 96, ডিএবি এই অ্যাঙ্গেলটুকু দেওয়া আছে 96, বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180। 180 থেকে 96 বাদ গেলে কত থাকে? 84। তার মানে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 84, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 84। ডিসিই তো একটা সরল রেখা, এক সরল রেখায় উৎপন্ন কোণ কত? 180 ডিগ্রি। এইটুকু 84 হইলে এই পাশেরটুকু আবার হয়ে যাবে কত? 96 ডিগ্রি, ঠিক আছে? এই পাশেরটুকু হয়ে যাবে 96। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। 96 প্লাস 20 180 থেকে মাইনাস করব, তাহলে থাকবে হচ্ছে 64, ঠিক আছে? থাকবে হচ্ছে 64। 76 এটাও হচ্ছে ভুল দেওয়া আছে, 64 হচ্ছে অ্যান্সার। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়ত, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়ত। পরবর্তীতে যায় দেখবেন যে এটা অনেকবার হচ্ছে রিপিট করছে। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা কি হবে? আয়ত। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়ত।
ওকে, ঠিক আছে। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক হবে একটা আয়ত। ডান। আচ্ছা, এরপরে আসেন চিত্রে অ্যাঙ্গেল পি ও কিউ, অ্যাঙ্গেল পি ও কিউ, এই অ্যাঙ্গেলটুকু কত? এই যে পি ও কিউ মানে এই অ্যাঙ্গেলটুকু কত, এই অ্যাঙ্গেলটুকু কত সেটা আপনার কাছে জানতে চাইছি। ঠিক আছে, পি ও কিউ এই অ্যাঙ্গেলটুকু কত? আচ্ছা, ঠান্ডা মাথায় বুঝবেন যে পি ও কিউ এটা আসলে কত হবে। দেখেন ভাইয়া, বৃত্তের বৃত্তের এই যে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো একটু ঠান্ডা মাথায় বুঝেন যে এইটুকু হয়ে যাবে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, ওইটুকু হবে হচ্ছে 120 ডিগ্রি, এটা হবে হচ্ছে 120 ডিগ্রি। কেমনে? অ্যাঙ্গেল পি ও কিউ এই অ্যাঙ্গেলটুকু কেমনে 120 ডিগ্রি হইল? ভালো মতো বুঝেন, এই অ্যাঙ্গেলটুকু তো ভাইয়া 90, এইটুকু 90 দেওয়াই আছে, ও আর কিউ এই অ্যাঙ্গেলটুকু 90, এটা অলরেডি হয়ে আছে। ঠিক আছে, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওপি আর ও কিউ এই দুইটার দৈর্ঘ্য সমান, একই বৃত্তের ব্যাসার্ধ হিসেবে। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ হিসেবে দুইজনের দৈর্ঘ্য সমান, তাহলে এদের কোণ সংলগ্ন বাহুগুলোর মান সমান আসবে। তার মানে এই দুইটাই হচ্ছে 60 60 করে আসবে। তো 60 প্লাস 60 করলে কত হবে? 120। এই পাশের পি ও আর এইটুকু 60 ডিগ্রি, কিউ ও আর এইটুকু 60 ডিগ্রি, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 120 ডিগ্রি। ঠিক আছে, টোটাল হবে হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, আর এস এর দৈর্ঘ্য কত? এই আর এস এই অংশটুকুর দৈর্ঘ্য কত? এই আর এস এই অংশটুকুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখেন ও আর এর দৈর্ঘ্য বাড়ি করতে পারলেই আমি আর এস এর দৈর্ঘ্য জানি, ও আর এর দৈর্ঘ্য বাড়ি করতে পারলেই আমি আর এস এর দৈর্ঘ্য জানি। কিন্তু ঝামেলা হচ্ছে কোনো দৈর্ঘ্যই আমার কাছে দেওয়া নেই। এখানে ছবিটা কি ঠিকঠাক মতো উঠছে? 9 সেন্টিমিটার ওএস। ও আচ্ছা, ডেটা হয়তো দেওয়া ছিল, ডেটা দেওয়া ছিল, সেই ডেটাটা ছবির মধ্যে উঠে নাই আর কি। ঠিক আছে, ডেটাটুকু ছবির মধ্যে উঠে নাই। সো ডেটাটা একটু দেইখা দিবেন। জাস্ট এটা আসছে কোথায়? এটা আসছে ঢাকা বোর্ড 2025 এ। ঠিক আছে, ডেটাটা জাস্ট একটু দেইখা নিবেন। বৃত্তের ছেদক ও স্পর্শক দেখেন, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পিএ আর পিবি দুইটা স্পর্শক। এই পিএ হচ্ছে একটা স্পর্শক, পিবি হচ্ছে আরেকটা স্পর্শক। অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 100 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা এ ও বি, এই অ্যাঙ্গেলটুকু বলা আছে, এই অ্যাঙ্গেলটুকু বলা আছে হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল এপিবি কত? এপিবি এই অ্যাঙ্গেলটুকু কত সেটা আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে, অ্যাঙ্গেল এপিবি কত সেটা আপনার কাছে জানতে চাইছে। দেখেন, চতুর্ভুজের চার কোণের সমষ্টি, চতুর্ভুজের এই যে দেখেন ও এ পি বি ও, একটা, দুইটা, তিনটা, চারটা, একটা চতুর্ভুজ তৈরি করছে না? চতুর্ভুজের চার কোণের সমষ্টি তো 360 ডিগ্রি, তাই না? চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখন একটু ঠান্ডা মাথায় বুঝেন তো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90, এটা আমি জানি। 90 90 180 বাদ চলে গেল। তাহলে এই বাকি দুইটার সমষ্টি কি 180 হইতে হবে না? একটা তো অলরেডি 100 হয়ে বসে আছে, তাহলে আরেকটা কত হবে? আরেকটা হবে হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, একটা অলরেডি 100 হয়ে বসে আছে, আরেকটা কত হবে? আরেকটা হবে 80 ডিগ্রি। তাইলেই তো দুইজনের যোগফল 180 হবে। ঠিক আছে, তিনটা চারটা কোণ মিলে 360 বানাইতে হবে। 90 90 তো চলেই গেছে, 180 চলেই গেছে, বাকি দুইটার যোগফল হবে 180। সো 100 যোগ 80 তার মানে হচ্ছে 180। ঠিক আছে, ওকে। তারপরে আসেন, তারপরে হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রস্থ কোণ 110 ডিগ্রি হলে বহিস্থ কোণ কত? বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রস্থ কোণ 110 ডিগ্রি, এটা হবে কত? 55। 70 ডিগ্রি কেন? বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রস্থ কোণ 110 ডিগ্রি। ও আচ্ছা, এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনটা সমান, খালি মানে সেম কোশ্চেন আর কি, কথাই লিখছে, জাস্ট কথাই লিখছে। এই যে দেখেন, ভালো মতো দেখেন, বৃত্তের বহিস্থ বিন্দু, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক টানছেন, যেই কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে সেই কেন্দ্রস্থ কোণটা বলছে 110। আগেরবার কেন্দ্রস্থ কোণ বলছিল 100, এবার কেন্দ্রস্থ কোণ বলছে 110। তাহলে বাকি কোণটা কত হবে? বাকি কোণটা হবে হচ্ছে 70, সমষ্টি হচ্ছে 180। ঠিক আছে, 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত দুইটি বহিঃস্পর্শ করলে কেন্দ্রের দূরত্ব কত? বুঝেন, একটা বৃত্ত এটা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের, আরেকটা বৃত্ত আছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের, তাই না? একটা বৃত্ত 2 সেন্টিমিটার ব্যাসার্ধের, আরেকটা বৃত্ত হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের। এরা পরস্পরকে কি করছে? বহিঃস্পর্শ করছে। ঠিক আছে, একটা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, আরেকটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত। এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব জানতে চাইছে। ঠিক আছে, এই যে দেখেন, এইটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, আর 1 সেটা হচ্ছে 2, এইটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, আর 2 এটা হচ্ছে 3।
ঠিক আছে? এইটার কেন্দ্র যদি ভাইয়া C1 হয়, এটার কেন্দ্র যদি C2 হয়, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 এটা মানে হচ্ছে ভাইয়া ব্যাসার্ধদ্বয়ের যোগফল। ঠিক আছে? কথা কি বলছি? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের যোগফল। দেখেন এই দুইটা ব্যাসার্ধ যোগ করলেই তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে, তাই না? এই দুইটা ব্যাসার্ধ যোগ করলেই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। এটাই আপনার কাছে জানতে চাইছিল, বৃত্ত দুইটি বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে একটার 2 আরেকটার 3 যোগ করলে কত হবে ভাইয়া? 5। শেষ। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5। বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে? তারপরে আসেন 8 সেন্টিমিটার অন্তঃস্পর্শ করলে। আচ্ছা, ভালো কথা। এই যে অন্তঃস্পর্শ, একটা বৃত্ত, এটার ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার। এটা হচ্ছে 8 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ বৃত্ত। আরেকটা বৃত্ত কত? আরেকটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। একটা বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, আরেকটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। জানতে চাইছে কেন্দ্রের দূরত্ব কত? আচ্ছা, আপাতত এরকম কিছু একটা ধরে নেন। ঠিক আছে? এরকম কিছু একটা ধরে নেন। ওকে। তো একটা বৃত্তের ব্যাসার্ধ, এই প্রথম বৃত্তটার ব্যাসার্ধ বলা আছে কত? প্রথম বৃত্তটার ব্যাসার্ধ বলা আছে হচ্ছে 8 সেন্টিমিটার। এইটুকু ব্যাসার্ধ প্রথম বৃত্তটার 8 সেন্টিমিটার। আর দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ কত? দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া 6 সেন্টিমিটার। ঠিক আছে? দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। সো এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জানতে চাইছে। একটা যদি C1 হয়, একটার কেন্দ্র C1 আর একটার কেন্দ্র হচ্ছে C2, তাইলে সেই ক্ষেত্রে যেটা হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 এটা হবে ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান বা ব্যাসার্ধদ্বয়ের অন্তরের সমান। ব্যাসার্ধদ্বয়ের পার্থক্য বা ব্যাসার্ধদ্বয়ের অন্তর। একটা হচ্ছে 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে 8 এর থেকে 6 বাদ দেন 2 সেন্টিমিটার। ঠিক আছে? 8 এর থেকে 6 বাদ দিব 2 সেন্টিমিটার। দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ঠিক আছে? আর অন্তঃস্পর্শ করলে কি হবে? অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু হবে ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান। ঠিক আছে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান। ওকে? ডান। ঠিক আছে। আর অন্তঃস্পর্শ অ্যান্সার বলেন 2 সেন্টিমিটার। তাই না? 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটি বৃত্ত দুইটি অন্তঃস্পর্শ করলে কেন্দ্রের দূরত্ব হবে হচ্ছে 2 সেন্টিমিটার। ডান। 10 সেন্টিমিটার অন্তঃস্পর্শ, 10 14 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 4। 10 14 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 4। 10 14 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার পার্থক্যের সমান। ঠিক আছে? ব্যাসার্ধ দুইটার পার্থক্যের সমান। সো 10 - 14 বা 14 - 10 4 সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার। ওকে? একই প্যাটার্নের অঙ্ক। একই প্যাটার্নের অঙ্ক। ব্যাস 8 6 বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এবার দেখেন, এবার কিন্তু ভাইয়া বহিঃস্পর্শ করছে। এবার কি করছে? এবার হচ্ছে বহিস্থভাবে স্পর্শ, বাইরের থেকে টাচ করছে। ঠিক আছে? বাইরের থেকে ছুঁয়ে গেছে, বহিঃস্পর্শ করছে। ঠিক আছে? সো বাইরের থেকে যদি টাচ করে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলেন? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী কি শিখাইছিলাম? বাইরের থেকে টাচ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফল। ব্যাসার্ধ দুইটার যোগফল। প্রথমটার ব্যাসার্ধ 4, দ্বিতীয়টার 3। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 7। কেউ আবার 8 আর 6 যোগ করে 14 বসাই দিয়েন না। ঠিক আছে? 8 আর 6 যোগ করে 14 বসাই দিয়েন না। ব্যাস বলা আছে 8, তাহলে ব্যাসার্ধ 4। ব্যাস বলা আছে 6, তাহলে ব্যাসার্ধ কত? 3। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান, যেহেতু এরা পরস্পরকে বহিঃস্পর্শ করছে। ঠিক আছে? অন্তঃস্পর্শ করলে পার্থক্য, বহিঃস্পর্শ করলে যোগফল। ঠিক আছে? ওকে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটি স্পর্শক PA ও PB হইলে কোনটি সঠিক? AB হচ্ছে স্পর্শক জ্যা। AB AB হচ্ছে একটা স্পর্শক জ্যা। হ্যাঁ, AB জ্যাটা স্পর্শবিন্দু দিয়ে যায়। 1 নাম্বারটা ঠিক আছে। তারপরে OAB এই ত্রিভুজটা সমদ্বিবাহু, এটাও ঠিক আছে। OAB এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন ভাইয়া? কারণ OA আর OB এই দুইটা দৈর্ঘ্য সমান। OA আর OB এই দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটা দৈর্ঘ্য সমান। সো OAB এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু। আর PAB এটা সমবাহু, ইম্পসিবল। PAB সমবাহু ত্রিভুজ না। ঠিক আছে? PAB সমবাহু ত্রিভুজ না। এটা চোখেই দেখা যাইতেছে। PA আর PB দৈর্ঘ্য আর হচ্ছে AB দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্য কি সমান? কোনোভাবেই সমান না। ঠিক আছে? ডান। সম্পাদ্য 9 12 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? ঠিক আছে? 9 12 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? ঠিক আছে? পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? 7.5। পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 7.5। কেন এটা 7.5 হইল? দেখেন, এটা একটু বলে দেই। একটা সমবাহু ত্রিভুজের
পরিবৃত্ত সবসময় হয় অতিভুজের কেন্দ্রে, অতিভুজের মধ্যবিন্দু, মানে পরিবৃত্তের কেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দুতে। ঠিক আছে, পরিবৃত্তের কেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দুতে। একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র সবসময় হবে অতিভুজের মধ্যবিন্দু। ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র সবসময় হবে অতিভুজের মধ্যবিন্দু। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র সবসময় হবে অতিভুজের মধ্যবিন্দু। ঠিক আছে, আবারও বলতেছি, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু। ঠিক আছে, এই যে দেখেন, আইকাই দেখাই, এই যে ত্রিভুজটা দেখতে কাইন্ড অফ এরকম হবে, এই যে। ওকে, এবার যদি আপনি বৃত্তটার কেন্দ্র চেক করেন, এই যে সুন্দর মতো অতিভুজের মধ্যবিন্দু চলে আসছে। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় হয়? অতিভুজের মধ্যবিন্দুতে। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হয় সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দুতে। ঠিক আছে, তো এটার অতিভুজ কত? অতিভুজ মানে হচ্ছে সবচেয়ে বড় বাহু, তাই না? অতিভুজ মানে হচ্ছে সবচেয়ে বড় বাহু। সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। মধ্যবিন্দুতে থাকবে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, মধ্যবিন্দুতে থাকবে পরিবৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাই তো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে 15 সেন্টিমিটারটা হচ্ছে ব্যাস। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে 7.5। ব্যাসার্ধ হবে হচ্ছে 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ হবে হচ্ছে 7.5 সেন্টিমিটার। ওকে, ডান। সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। কারণ ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, পরিব্যাস কত এটা যদি জানতে চাইতো, ব্যাস হইতো 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ব্যাস হইতো 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে হচ্ছে 5 সেন্টিমিটার। পরিবৃত্তের কেন্দ্র সম্পর্কে কোনটি সঠিক? পরিবৃত্তের কেন্দ্র সম্পর্কে তিনটাই সঠিক। সূক্ষ্মকোণী ত্রিভুজের ভিতরে থাকবে হচ্ছে পরিকেন্দ্র। সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য পরিকেন্দ্র থাকবে হচ্ছে ত্রিভুজের ভিতরে। স্থূলকোণী ত্রিভুজের জন্য পরিকেন্দ্র থাকবে বৃত্তের বাইরে, মানে ত্রিভুজের বাইরে। স্থূলকোণী ত্রিভুজের জন্য পরিকেন্দ্র থাকবে হচ্ছে ত্রিভুজের বাইরে। আর সমকোণী ত্রিভুজের জন্য পরিকেন্দ্র থাকবে হচ্ছে অতিভুজের মধ্যবিন্দুতে। সমকোণী ত্রিভুজের জন্য পরিকেন্দ্র থাকবে হচ্ছে অতিভুজের মধ্যবিন্দুতে। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, বহুতবার করে বলছে এটা। দেখেন, ঢাকা বোর্ড 16 থেকে আসা শুরু করছে, 25 সাল পর্যন্ত আসছে। ঠিক আছে, বারবার করে এই একটা এমসিকিউ আসবে, বারবার করে। অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? সূক্ষ্মকোণ। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। ঠিক আছে, হ্যাঁ। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? সূক্ষ্মকোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। তারপরে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। পারেন? অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটি? সূক্ষ্মকোণ। একই এমসিকিউ। ঠিক আছে, বারবার করে। অধিচাপে অন্তর্লিখিত কোণ কিরূপ? সূক্ষ্মকোণ। চট্টগ্রাম বোর্ড 20 দেখেন কতবার আসছে। ঠিক আছে, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। উপচাপের অনুবর্তী চাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের? ঠিক আছে, উপচাপের অনুবন্ধী চাপে বা অনুবর্তী চাপে, উপচাপের অনুবর্তী চাপ কি হবে? অধিচাপ। উপচাপের অনুবর্তী চাপ হবে অধিচাপ। উপচাপের অনুবর্তী চাপ কি হবে? অধিচাপ। অধিচাপে অন্তর্লিখিত কোন কোন ধরনের? সূক্ষ্মকোণ। ওই একই প্রশ্ন, জাস্ট হচ্ছে ভাত আপনি এমনে খাইতেন, তো এটা জাস্ট ঘুরায় খাইছে, আর কিছু না। ঠিক আছে, অধিচাপে অন্তর্লিখিত কোণ যেই কথা, উপচাপের অনুবর্তী কোণের অন্তর্লিখিত কোণ একই কথা, মানে উপচাপের অনুবর্তী চাপে অন্তর্লিখিত কোণ একই কথা। আচ্ছা, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপে দণ্ডায়মান, উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর দণ্ডায়মান কোন হবে? স্থূলকোণ। দেখেন, উপচাপের উপর দণ্ডায়মান কোন স্থূলকোণ কেমনে? এই যে চিন্তা করেন, ধরেন এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের এ বি যে চাপটা আছে, এ বি মানে এসিবি চাপ বলি। ঠিক আছে, এসিবি একটা চাপ ডিফাইন করতে গেলে আমার তিনটা বিন্দু লাগবে। কারণ আমি যদি এবি চাপ বলি, এবি চাপ বললে কিন্তু নিচেরটাও বুঝাইতে পারে, উপরেরটাও বুঝাইতে পারে। এবি চাপ বললে নিচেরটাও হইতে পারে, উপরেরটাও হইতে পারে। সো এর জন্য আমরা নাম দিলাম হচ্ছে এসিবি। এসিবি চাপটা তো একটা উপচাপ, তাই না? এসিবি চাপটা হচ্ছে একটা উপচাপ। এসিবি চাপটা যদি উপচাপ হয়, তাহলে এবার একটু খেয়াল করেন, বোর্ডটা মনে হয় হ্যাং করছে, একটু টাইম দেই আমরা। ঠিক আছে, এবার চিন্তা করেন, এই উপচাপের উপর যদি আমি কোনো একটা কোণ আঁকি, উপচাপের উপর যেমনেই আমি কোণ আঁকবো না কেন, যেমনেই কোণ আঁকবো না কেন, এই কোণটা কখনোই ভাইয়া স্থূলকোণ হইতে পারবে? এই অ্যাঙ্গেলটুকু কখনো কি স্থূলকোণ হওয়া পসিবল? এটা তো সবসময় একটা সূক্ষ্মকোণ হবে, তাই না? সো
কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ কিরকম হবে? সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এটা একটু মানে প্যাচ লাগায়েন না আর কি, প্যাচ লাগায়েন না। উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর দণ্ডায়মান যেই কথা, অধিচাপের অন্তর্বর্তী কোণ একই কথা। ঠিক আছে, উপচাপের উপর দণ্ডায়মান যেই কথা, অধিচাপের একই কথা। ঠিক আছে, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর দণ্ডায়মান, প্রশ্নের অ্যান্সারটা ভুল দিছে এখানে। উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর দণ্ডায়মান, আমি স্লাইডটা ডিলিট করে দেই কারণ নাইলে হচ্ছে এটা অ্যান্সারটা ভুল থেকে যাবে। ঠিক আছে, উপচাপের উপর দণ্ডায়মান কোণ হবে সূক্ষ্ম কোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। ঠিক আছে, হ্যাঁ। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? স্থূলকোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। ঠিক আছে, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, ওই একই এমসিকিউ বারবার। উপচাপে অন্তর্লিখিত কোণ হওয়ার সম্ভাবনা আছে কোনটি? উপচাপে অন্তর্লিখিত কোণ, দেখেন উপচাপে কি স্থূলকোণ তৈরি হয় না? স্থূলকোণ তো ভাই একটাই। ঠিক আছে, উপচাপে কোণ কিরকম হয়? স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রির চাইতে ছোট হইলে সেটা সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি হইলে সেটা সমকোণ, 90 ডিগ্রির চাইতে বড় হইলে সেটা স্থূলকোণ। ঠিক আছে, তো উপচাপে অন্তর্লিখিত কোণ হওয়ার সম্ভাবনা আছে কোনটা? স্থূলকোণের হচ্ছে উপচাপে অন্তর্লিখিত কোণ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ কোনটি? 90 ডিগ্রি। একেবারে ছোট বাচ্চা কাচ্চা যে কারণে জিজ্ঞেস করবেন, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই উপপাদ্য জানেন না এরকম কেউ এখানে থাকার কথা না। ঠিক আছে, কি বলে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই উপপাদ্য সবাই জানেন। ঠিক আছে, এটা একেবারে সবাই জানে। বহির্বৃত্ত ও বৃত্তস্থ সামান্তরিক, বহির্বৃত্ত ও বৃত্তস্থ সামান্তরিক, একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? 3টি ভাইয়া। একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? এই এমসিকিউ গুলো কিন্তু একেবারে ডেটা মনে রাখার এমসিকিউ। ঠিক আছে, এই এমসিকিউ গুলো একেবারে ডেটা মনে রাখার এমসিকিউ। আপনার মনে আছে আপনি একটা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকার জন্য কি করতেন? বহির্বৃত্ত আঁকার জন্য আপনি হচ্ছে প্রথমে দুইটা বাহুকে বর্ধিত করে দিতেন, দুইটা বাহু বর্ধিত করে বহিস্থ কোণগুলা সমদ্বিখণ্ড কাটতেন। ঠিক আছে, সম্পাদ্যের মধ্যে আমরা এই সেম জিনিসপত্র পড়াইছিলাম। ঠিক আছে, তো 3 বাহুকে স্পর্শ করে 3টা বহির্বৃত্ত আঁকা যায়। ঠিক আছে, একটি ত্রিভুজের 3টি বহির্বৃত্ত থাকে, মনে রাখবেন। একটি ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? 3টি। তারপরে একটি ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? 3টি। দেখেন ডেটা কিন্তু মানে কোশ্চেন কিন্তু সেম, বাট বোর্ড চেঞ্জ হচ্ছে। একই প্রশ্ন বারবার ঘুরায় ফিরে এক একবার এক এক বোর্ডে আসতেছে। ঠিক আছে, সো 3। তারপরে কোন ত্রিভুজের কয়টি বৃহৎ বহির্বৃত্ত আঁকা যায়? 3টি। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র, একটু আগেও বলে আসছি, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি হবে? একটি আয়তক্ষেত্র। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক হবে একটি আয়তক্ষেত্র। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। কোন বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। তারপরে বৃত্তস্থ সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে, বৃত্তস্থ সামান্তরিক তো ভাই সবসময় আয়ত, তাই না? বৃত্তের ভিতরে আপনি সামান্তরিক আঁকতেই পারবেন না, বৃত্তের ভিতরে সবসময় কি আঁকতে হবে? আয়ত। সো একটি কোণ 90 ডিগ্রি হলে সেটা কি হবে? একটা আয়ত। একটি কোণ 90 ডিগ্রি হলে সেটা হবে একটা আয়ত। দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, একটু আগেও করছি। দুইটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধের অন্তর। অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ব্যাসার্ধের অন্তর। বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধের সমষ্টি। ঠিক আছে, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের সমষ্টি, অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধের অন্তর। ঠিক আছে, 3 সেন্টিমিটার দুটি স্পর্শ অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ করছে, অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হয়? ব্যাসার্ধের অন্তর। অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধের অন্তর 2 সেন্টিমিটার অ্যান্সার। ঠিক আছে, 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত দুইটি অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2 সেন্টিমিটার। ঠিক আছে, সহজ জিনিস, জাস্ট একই জিনিস বারবার ঘুরে ফিরে আসতেছে, একই জিনিস বারবার ঘুরে ফিরে আসতেছে। 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত দুইটি অন্তঃস্পর্শ করলে দূরত্ব কত? দূরত্ব হবে 1 সেন্টিমিটার। দূরত্ব হবে 1 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 6 সেন্টিমিটার ব্যাস, প্যাচে পড়বেন, 6 সেন্টিমিটার ব্যাস, তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, 6 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে 1 সেন্টিমিটার। ঠিক আছে, অন্তঃস্পর্শ করছে না? হ্যাঁ, অন্তঃস্পর্শ করলে
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হবে হচ্ছে ব্যাসার্ধ দুইটার পার্থক্যের সমান বা ব্যাসার্ধ দুইটার অন্তরফলের সমান। সো একটার ব্যাসার্ধ তো ভাই বইলেই দেওয়া আছে 4 সেন্টিমিটার, আরেকটার ব্যাস বলছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার। ঠিক আছে, জাস্ট মাইনাস করে দিব, ব্যাস 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এই যে দেখেন ব্যাস 10 সেন্টিমিটার, ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। সো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অন্তঃস্পর্শে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 1, কারণ একটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আরেকটার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, অন্তঃস্পর্শ করছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার পার্থক্যের সমান। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার পার্থক্যের সমান। একটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, আরেকটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। সো পার্থক্যের সমান হবে आंसर। দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের একটির ব্যাস 10, অপরটির ব্যাসার্ধ 4, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অন্তঃস্পর্শ করছে, একটার ব্যাসার্ধ 5 আর একটার ব্যাসার্ধ 4, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 1 সেন্টিমিটার। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 1 সেন্টিমিটার। ওকে, 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে একটার ব্যাসার্ধ 4 আর একটার 3, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? কি করছে? বহিঃস্পর্শ, তাহলে 4 আর 3 যোগ করলে 7। ঠিক আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 7। ঠিক আছে, 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। বহিঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? ব্যাসার্ধ দুইটার যোগফল। বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফল। সো 4 আর 3 যোগ করলে 7। ওকে, ঠিক আছে। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার, অপরটি ব্যাসার্ধ। বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? একটির ব্যাস 10, ব্যাসার্ধ 4, তার মানে ব্যাস 10 হইলে ব্যাসার্ধ কত ভাইয়া? ব্যাসার্ধ হচ্ছে 5। আরেকটার ব্যাসার্ধ কত? আরেকটার ব্যাসার্ধ হচ্ছে 4। বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব করছে কি? বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ যদি করে থাকে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফল। একটার ব্যাসার্ধ 5 আর একটার হচ্ছে 4, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 9। ঠিক আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে 9। 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় বহিঃস্পর্শ করছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 12, ব্যাসার্ধ দুইটার যোগফল। বৃত্তের স্পর্শক ও সাধারণ স্পর্শক। বৃত্তের একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব? বৃত্তের পরিধির উপরস্থ বিন্দুতে সবসময় একটাই স্পর্শক আঁকা যায়। বৃত্তের পরিধির উপরস্থ বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা যায়। বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে কোনো স্পর্শক আঁকা যায় না। আবারও রিপিট করি, বৃত্তের পরিধির উপরস্থ বিন্দু থেকে একটা স্পর্শক আঁকা যায়। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা যায়। বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে কখনো কোনো স্পর্শক টানা যায় না। ঠিক আছে, ডান। ওকে, বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক আঁকা সম্ভব? একটা। ঠিক আছে, একটা স্পর্শক আঁকতে পারবো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ হচ্ছে ব্যাসার্ধ, এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব? দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের ও বৃত্তে ও এ হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ও এ হচ্ছে ব্যাসার্ধ, ও এ। ঠিক আছে, তো এ বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যাবে? এ বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যাবে? পরিধির উপরস্থ বিন্দু একটা স্পর্শক আঁকা যাবে। পরিধির উপরস্থ বিন্দু থেকে সবসময় একটা স্পর্শক আঁকা যায়। ঠিক আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? দুইটি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যাবে। তারপরে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যায়? দুইটা। তারপরে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? দুইটা। বৃত্তের বহিস্থ কোনো বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? দুইটা। দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? 4টা স্পর্শক আঁকা যাবে ভাইয়া। ঠিক আছে, আমি আগে অ্যান্সারটা দাগাই নি। অ্যান্সার হচ্ছে 4টা। ঠিক আছে, দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে, দেখেন দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে। এই একটা বৃত্ত, এখানে ধরেন যে আরেকটা বৃত্ত আছে, এই হচ্ছে আরেকটা বৃত্ত। ঠিক আছে, এরা পরস্পরকে ছেদ করছে। ঠিক আছে, এদের কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে? 4টা সাধারণ স্পর্শক আঁকা যাবে। দুইটা হচ্ছে এরকম ভাবে,
ঠিক আছে, এই যে দেখেন এই স্পর্শকটা দুইটা বৃত্তকে স্পর্শ করছে, এই স্পর্শকটা দুইটাকে স্পর্শ করছে। এই পাশ থেকে আরেকটা স্পর্শক আঁকেন, এই স্পর্শকটাও দুইটা বৃত্তকে স্পর্শ করছে, তাই না? আর কি কোনো স্পর্শক আঁকা যায়? আর কি কোনো স্পর্শক আঁকা যায়? সরি, দুইটি বৃত্ত তাদের মধ্যে সর্বোচ্চ দুইটি, ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে, এটা চারটা হবে না, এটা হবে হচ্ছে দুইটা, সরি, ঠিক আছে, দুইটা। এই যে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, তো দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, সো এদের কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে? দুইটা সাধারণ স্পর্শক আঁকা যাবে, ঠিক আছে, দুইটা সাধারণ স্পর্শক আঁকা যাবে। দুইটি বৃত্ত পরস্পরকে, বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি? আচ্ছা দেখেন আগেরটার সাথে এটার পার্থক্যটা একটু বুঝেন। আগেরটাতে বলছে পরস্পরকে ছেদ, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছিল, আর এবার কি করছে? এবার হচ্ছে বৃত্ত দুইটা পরস্পরকে বহিঃস্পর্শ করছে, বৃত্ত দুইটা পরস্পরকে বহিঃস্পর্শ করছে। এই যে ধরেন এই একটা বৃত্ত, আর এই পাশে মনে করেন আরেকটা বৃত্ত আছে, ঠিক আছে, এরা পরস্পরকে বাইরের থেকে টাচ করছে, ঠিক আছে, বাইরের থেকে টাচ করছে, এরকম বহিঃস্পর্শ করছে। এদের কয়টা সাধারণ স্পর্শক আঁকা পসিবল? ঠিক আছে, এদের কয়টা সাধারণ স্পর্শক আঁকা পসিবল? ঠিক আছে, এদের কয়টা সাধারণ স্পর্শক আঁকা পসিবল? সাধারণ স্পর্শক মানে কি? দুইজনকেই টাচ করবে। সাধারণ স্পর্শক মানে হচ্ছে দুইজনকেই টাচ করবে, ঠিক আছে, সাধারণ স্পর্শক মানে হচ্ছে দুইজনকেই টাচ করবে, ঠিক আছে, কাইন্ড অফ এরকম। এই যে এই একটা হইছে ভাইয়া আমার সাধারণ স্পর্শক, ঠিক আছে, এই একটা হইলো সাধারণ স্পর্শক। এই সাইড থেকে আরেকটা যাবে হচ্ছে সাধারণ স্পর্শক, এই যে এরকম কিছু একটা, এই যে এই সাইড থেকে আরেকটা এরকম যাবে সাধারণ স্পর্শক। তারপরে এই পাশ থেকে যাবে আরেকটা সাধারণ স্পর্শক, ঠিক আছে, এই হচ্ছে আরেকটা সাধারণ স্পর্শক। আর কি কোনো সাধারণ স্পর্শক আঁকা যায়? তিনটি, হ্যাঁ ঠিক আছে, তিনটা সাধারণ স্পর্শক আঁকা যাবে, ঠিক আছে, কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে? তিনটা। এই যে এই বরাবর একটা, নিচ দিয়ে একটা, দুইটার স্পর্শ বিন্দুতে আরেকটা সাধারণ স্পর্শক আঁকা যাবে, ঠিক আছে, টোটাল কয়টা স্পর্শক আঁকা যাবে? তিনটা স্পর্শক আঁকা যাবে। ওকে, তারপরে দুইটি বৃত্ত পরস্পর, তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? এগুলো তো এখন ধূপধাপ দেখাবো, এখন তো আর কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে, এটা যশোর বোর্ড 17তে আসছিল, আগেরটা আসছিল কোথায়? রাজশাহী বোর্ড 24, ঠিক আছে, 7 বছরের গ্যাপ দিয়ে একই প্রশ্ন আসছে, 7 বছরের গ্যাপ দিয়ে একই প্রশ্ন আসছে। আপনারা যারা যারা প্রিভিয়াস কোশ্চেন গুলা সলভ করেন না, আপনারাই হচ্ছে ধরাটা খান সবচেয়ে বেশি, ঠিক আছে, ধরাটা খান সবচেয়ে বেশি যে ভাই প্রিভিয়াস কোশ্চেন গুলা সলভ করা হয় নাই। প্রিভিয়াস কোশ্চেন সলভ করলেই কিন্তু এই জিনিসপত্রগুলো আপনাদের একেবারে চোখের সামনে থাকে, ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেন সলভ করলেই এই জিনিসপত্রগুলো একেবারে চোখের সামনে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন যে ওকে, মুখস্থ করলে হবে না, বুঝা লাগবে, বলার সময় মনে হুম, আচ্ছা এরা যে আসলে কমেন্ট বক্সে কি করতেছে আল্লাহই জানে। আচ্ছা, এরপরে আসেন, দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? ছেদ করলে সাধারণ স্পর্শক কয়টা? দুইটা। ছেদ করলে সাধারণ স্পর্শক দুইটা, বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক কয়টা? তিনটা। ছেদ করলে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে? দুইটা। বহিঃস্পর্শ করলে সর্বোচ্চ তিনটা সাধারণ স্পর্শক আঁকা যাবে। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দুইটি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দেখেন দুইটা বৃত্ত ছেদও করে নাই, আবার হচ্ছে কি বলে এটারে, ছেদও করে নাই, আবার বহিঃস্পর্শও করে নাই, ঠিক আছে, ছেদও করে নাই, বহিঃস্পর্শও করে নাই, জাস্ট র্যান্ডম দুইটা বৃত্ত আছে, জাস্ট র্যান্ডম দুইটা বৃত্ত আছে, ঠিক আছে, র্যান্ডম দুইটা বৃত্ত আছে। দেখেন এখন আসলে ঘটনা কি ঘটবে, এদের এরকম একটা স্পর্শক আপনি আঁকতে পারবেন, এই যে এরকম একটা স্পর্শক আপনি আঁকতে পারবেন, এরকম একটা স্পর্শক হবে, আবার এরকম একটা স্পর্শক হবে, এরকম একটা স্পর্শক হবে, আবার ধরেন যে এইভাবেও একটা স্পর্শক আপনি আঁকতে পারবেন, এই যে
আছে, এই যে এরকম একটা স্পর্শক আপনি আঁকতে পারবেন। আবার এই টাইপেরও একটা স্পর্শক আপনি আঁকতে পারবেন, এই যে এরকম ভাবে একটা স্পর্শক আপনি আঁকতে পারবেন। ঠিক আছে, সো দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে, ঠিক আছে, পরস্পরকে ছেদও না করে বা স্পর্শও না করে, তাইলে সেই ক্ষেত্রে টোটাল কয়টা স্পর্শক আঁকা যাবে? টোটাল স্পর্শক আঁকা যাবে 4টা। টোটাল স্পর্শক আঁকা যাবে কয়টা? টোটাল স্পর্শক আঁকা যাবে হচ্ছে 4টা। ঠিক আছে, আমি আবারও একটু রিপিট করি। দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তাহলে টোটাল কয়টা স্পর্শক আঁকা যায়? সাধারণ স্পর্শক আঁকা যায় কয়টা? দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে সাধারণ স্পর্শক আঁকা যায় 2টা। দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক আঁকা যায় কয়টা? 3টা। দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদও না করে, স্পর্শও না করে, জাস্ট র্যান্ডম দুইটা বৃত্ত আছে, তাহলে কয়টা সাধারণ স্পর্শক আঁকতে পারবেন? 4টা। ঠিক আছে, সেই ক্ষেত্রে সাধারণ স্পর্শক আঁকতে পারবো 4টা। দুইটি বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? 4টি। ঠিক আছে, ওকে। পরিবৃত্ত ও পরিবৃত্তের কেন্দ্র, পরিবৃত্ত ও পরিকেন্দ্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত কেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? অতিভুজের উপরে, অতিভুজের মধ্যবিন্দুতে। ঠিক আছে, অতিভুজের মধ্যবিন্দুতে থাকবে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, অতিভুজের মধ্যবিন্দুতে থাকবে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। তারপরে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে, অতিভুজের উপরে মানে মধ্যবিন্দুতে। সমকোণী ত্রিভুজের কোথায় অবস্থান করে? অতিভুজের মধ্যবিন্দুতে, অতিভুজের উপরে। সমকোণী পরিবৃত্তের কেন্দ্র কোথায়? অতিভুজের উপরে। স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র কোথায়? স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হইতো ভাইয়া? পরিবৃত্তের কেন্দ্র চলে যাইতো ত্রিভুজের বাইরে, ত্রিভুজের বহির্ভাগে। ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য পরিবৃত্তের কেন্দ্র থাকবে ত্রিভুজের ভিতরে, স্থূলকোণী ত্রিভুজের জন্য পরিবৃত্তের কেন্দ্র থাকবে ত্রিভুজের বাইরে, আর সমকোণী ত্রিভুজের জন্য পরিবৃত্তের কেন্দ্র থাকবে অতিভুজের উপরে, অতিভুজের মধ্যবিন্দুতে। স্থূলকোণী ত্রিভুজের কোথায় অবস্থিত? ত্রিভুজের বাইরে, ত্রিভুজের বহির্ভাগে। স্থূলকোণী পরিবৃত্তের কেন্দ্র কোথায়? ত্রিভুজের বাইরে, ক্ষুদ্র বহির্ভাগে, এই যে বহির্ভাগে। এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের অ্যাঙ্গেল এবিসি 110 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এডিসি, বি আর ডি পরস্পর উল্টা না, এর উল্টা দিকে থাকবে সি, বি এর উল্টা দিকে থাকবে হচ্ছে ডি। তাইলে অ্যাঙ্গেল এবিসি বলা আছে 110, দুই বিপরীত কোণের সমষ্টি 180, দুই বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180। তাইলে একটা যদি 110 ডিগ্রি হয়, আরেকটা কত হবে? 70। তাইলেই তো যোগ করলে 180 পাওয়া যাবে, তাই না? একটা 110 ডিগ্রি হলে আরেকটা হবে 70 ডিগ্রি, তাইলেই যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে চিত্রে নিচের কোনটি সঠিক? চিত্রের নিচের কোনটি সঠিক? সঠিক কোনটা? অ্যাঙ্গেল ডিওই ইকুয়াল টু অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল ডিসিই, টু অ্যাঙ্গেল ডিসিই। ডিওই, এই যে দেখেন এই অ্যাঙ্গেলটা ডিওই, এটা হচ্ছে টু অ্যাঙ্গেল ডিসিই ডাবল। ঠিক আছে, ডিসিই কে ডাবল করলে ডিই পাওয়া যায়। কেন? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, জাস্ট উপপাদ্য বসাই দিছি। ঠিক আছে, এই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, আচ্ছা, তারপরে আসেন পাশের চিত্রের নিচের কোনটি সঠিক? কোনটা সঠিক হবে বলেন? অ্যাঙ্গেল টিওইউ ইকুয়াল টু টু অ্যাঙ্গেল টিওইউ ইকুয়াল টু টু অ্যাঙ্গেল টিএসইউ, এটা। ঠিক আছে, ওই একই লজিক। ঠিক আছে, লজিক একেবারে হুবহু সেম, লজিক একেবারে হুবহু সেম, জাস্ট হচ্ছে দেখা নিবেন। ঠিক আছে, এখানেও ব্যাখ্যা লেখা আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, ও বৃত্তের কেন্দ্র অ্যাঙ্গেল এওবি যদি 180 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল এসিবি একই চাপের উপর দণ্ডায়মান এসিবি। ঠিক আছে, এসিবি কত হবে বলেন? 40। এসিবি হয়ে যাবে তার অর্ধেক। ঠিক আছে, এসিবি হবে হচ্ছে 80 এর অর্ধেক। এওবি বলা আছে 80, ওটা হয়ে যাবে হচ্ছে 40। এওবি বলা আছে 80, বাকিটা হয়ে যাবে 40। ঠিক আছে, অর্ধেক। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ 40 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ 40 হলে বৃত্তস্থ কোণ কত হবে? 20। কেন্দ্রস্থ কোণ 40 হলে বৃত্তস্থ কোণ কত হবে? 20। কেন্দ্রস্থ কোণ 40 হলে বৃত্তস্থ কোণ কত হবে? 20, অর্ধেক। ঠিক আছে, জাস্ট অর্ধেক, সিম্পলি অর্ধেক। ওকে, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত বলেন? অর্ধেক। কেন্দ্রে উৎপন্ন কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত হবে? অর্ধেক। কেন্দ্রে উৎপন্ন কোণ 60 ডিগ্রি হলে
বৃত্তস্থ কোণ হবে হচ্ছে তার অর্ধেক, 60 অর্ধেক করলে 30। কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ 50 হলে কেন্দ্রস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ হচ্ছে 50, কেন্দ্রস্থ কোণ কত হবে বলেন? 100। কেন্দ্রস্থ কোণ হবে হচ্ছে 100, বৃত্তস্থ কোণ 50, কেন্দ্রস্থ কোণ 100। তারপরে বৃত্তস্থ কোণ 40 হলে কেন্দ্রস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ 40, কেন্দ্রস্থ কোণ কত হবে? 80, ডাবল। একই চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তের সমষ্টি কত? একটা যদি 45 ডিগ্রি হয়, ঠিক আছে, একটা 45 হইলে সমষ্টি কত? ঠিক আছে, ছবিই নাই এখানে। আচ্ছা, এগুলো সব একই প্যাটার্নের অঙ্ক, সব একই প্যাটার্নের অঙ্ক। আমরা এটা একটু করে দিব। দেখেন, কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এত, বৃত্তস্থ কোণ এত, এক্স এর মান কত? কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, বৃত্তস্থ কোণ দেওয়া আছে, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, বৃত্তস্থ কোণ দেওয়া আছে। দেখেন তো ভাইয়া, আপনি এই কথা বলতে পারেন কিনা প্রশ্ন মতে, এক্স প্লাস 2 এটা ইকুয়াল টু হচ্ছে 2x। কেমনে লিখলাম? x প্লাস 2টা কি? x প্লাস 2টা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, x প্লাস 2 এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ না? বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ হচ্ছে x, কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাইলে x টাকে যদি ওই পাশে পাঠাই দেই, x টাকে যদি ওই পাশে পাঠাই দেই, তাহলে x ইকুয়াল টু কত আসবে? x ইকুয়াল টু আসবে হচ্ছে 2, x এর মান আসবে হচ্ছে 2। জানতে চাইছে কি? জানতে চাইছে তো x এর মান। সলভ কি করছে? সরি, x প্লাস 20 ছিল, ঠিক আছে, আমি তো এর জন্যই হচ্ছে ভুল করে ফেলাইছি। x প্লাস 20, তাহলে এটা কত হবে? 20 ডিগ্রি। ঠিক আছে, আমি তো এর জন্যই ভাবতেছি যে 2 ডিগ্রি তো আসার মানে কোথাও অপশনে নাই। ঠিক আছে, 2 ডিগ্রি কোথাও অপশনে নাই, 20 এর জায়গায় 2 লিখে ফেলাইছিলাম, যার কারণে অ্যানসারটা একটু উল্টাপাল্টা আসছে। ঠিক আছে, 20 ডিগ্রি হইলে x এর মান আসবে কত? 20। একই প্রশ্ন, একই প্রশ্ন, ঠিক আছে, পারবেন না? একই প্রশ্ন। দেখেন, x প্লাস 80 ইকুয়াল টু কত লিখবেন? প্রশ্ন মতে, প্রশ্ন মতে x প্লাস 80 এটা ইকুয়াল টু হবে 2 ইন্টু x প্লাস 10। তার মানে x প্লাস 80 এটা ইকুয়াল টু আসবে 2x প্লাস 20। সো x ইকুয়াল টু কত আসবে? x ইকুয়াল টু আসবে হচ্ছে 70। x এর মান আসবে হচ্ছে 70। ভুল করছি, 70 না তো 60। 80 মাইনাস 20, 80 মাইনাস 20, x এর মান কত আসবে? 60। সো 60 ডিগ্রি হচ্ছে आंसर। 80 মাইনাস 20, সো x এর মান আসবে হচ্ছে 60। ওকে, ঠিক আছে, পারবো, ডান। আচ্ছা, সো এইগুলো আবার সবগুলা সেম প্যাটার্নের ম্যাথ, এগুলা সেম প্যাটার্নের ম্যাথ, এগুলো হচ্ছে দেখে নিন। এই যে এখান থেকে আমরা শুরু করব। অর্ধবৃত্তস্থ কোণের অর্ধেক কত? অর্ধবৃত্তস্থ কোণের অর্ধেক, অর্ধবৃত্তস্থ কোণ তো ভাইয়া এক সমকোণ 90 ডিগ্রি, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে তার অর্ধেক কত হবে? তার অর্ধেক হবে হচ্ছে 45। উদ্দীপক অনুযায়ী অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি একই প্রশ্ন, একই প্রশ্ন, এটা আমি আর করাই দিব না। ঠিক আছে, এটা আমি আর করাই দিব না। বৃত্তস্থ কোণ এত হলে কেন্দ্রস্থ কোণ একই প্রশ্ন। চতুর্ভুজের একটি কোণ 75 হলে বিপরীত কোণের মান কত? দেখেন, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত? 180 না? বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180, তাহলে একটা কোণ x আরেকটা হচ্ছে 75, এই দুইটার যোগফল হচ্ছে 180। তার মানে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু আসবে হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, 105 ডিগ্রি। গ নাম্বারটা হচ্ছে आंसर। ডান। অর্ধবৃত্তস্থ কোণ কত? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, প্রমাণ করেই আসছেন। একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 95 ডিগ্রি হলে এর বিপরীত কোণ কত? দুই কোণের সমষ্টি হচ্ছে 180, দুই কোণের সমষ্টি হচ্ছে 180, একটা যদি 95 হয় আরেকটা হচ্ছে 85। দুই কোণের সমষ্টি হচ্ছে 180, একটা 95 হইলে আরেকটা হচ্ছে 85। ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল বিএডি 85 হলে বিসিডি কত? একই প্রশ্ন। বিএডি যদি 85 হয় আরেকটা কত হবে? 95। 85 হলে আরেকটা হবে 95। বিপরীত কোণ দ্বয়ের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। বিপরীত কোণ দ্বয়ের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। সো একটা 85 হলে আরেকটা 95। একটি কোণ 135 হলে বিপরীত কোণ কত? 45। দুই কোণের সমষ্টি হইতে হবে 180। বিপরীত কোণ দুইটার সমষ্টি হইতে হবে 180। সো একটা যদি 135 হয় আরেকটা হচ্ছে 45। ঠিক আছে, ওকে, ডান। এগুলো সব হচ্ছে একই প্যাটার্নের প্রশ্ন, একই প্যাটার্নের প্রশ্ন।
আচ্ছা, এটা করব আমরা। চিত্রে বহিস্থ অ্যাঙ্গেল কিউআরটি, অ্যাঙ্গেল কিউআরটি এর মান, বহিস্থ অ্যাঙ্গেল কিউআরটি, কিউআরটি তো বহিস্থ না, কিউআরটি তো হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, কিউপিএস হবে কিউআরটি। আচ্ছা, কোশ্চেনই ভুল আছে, বহিস্থ কোণের কথা বলছে। সাধারণ জ্যা ও বৃত্তের ধর্ম। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, কেন্দ্র হতে জ্যায়ের দূরত্ব 3 সেন্টিমিটার হলে জ্যায়ের দৈর্ঘ্য। এই কোশ্চেন আমরা ক্লাসে শুরুতে করায় আসছি, ঠিক আছে, এই কোশ্চেন হচ্ছে ক্লাসে শুরুতে করায় আসছি। এগুলা সব ক্লাসের শুরুতে করাইছি। বৃত্তের ব্যাসার্ধ 13, জ্যায়ের দৈর্ঘ্য 24, কেন্দ্র হতে জ্যায়ের দূরত্ব কত ক্লাসের শুরুতে। বৃত্তের ব্যাস 26, জ্যা হচ্ছে এত, কেন্দ্র হতে জ্যায়ের দূরত্ব কত, জ্যায়ের দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত, এগুলা সব ক্লাসের শুরুতে, ঠিক আছে, এগুলা সব ক্লাসের শুরুতেই করায় আসছি। ব্যাসার্ধ স্পর্শক, আচ্ছা দেখেন বাচ্চাদের অঙ্ক, ঠিক আছে। একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত বলেন তো ভাইয়া? ব্যাস 12 সেন্টিমিটার, ঠিক আছে, ব্যাস কত? ব্যাস হচ্ছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে তার অর্ধেক, ব্যাসের অর্ধেক, তাহলে 12 এর অর্ধেক করলে কত হয়? 12 এর অর্ধেক করলে কত হয় রে? 24 না, 12 এর অর্ধেক করলে 6, 12 এর অর্ধেক করলে 6, ওকে ডান। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কি জানি বলে ভাইয়া? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, সেটারই আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ওই দূরত্বটাকে বলা হয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস, ওকে। একটি বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ বাড়লে এর ক্ষেত্রফল কত গুণ বাড়বে? ঠিক আছে, এই প্রশ্নটা আগে একটু ভালো মতো দেখেন। যখন বৃত্তের ব্যাসার্ধ আর, যখন বৃত্তের ব্যাসার্ধ আর, তখন ক্ষেত্রফল কত? তখন ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। যখন ব্যাসার্ধ 2 গুণ হবে, ঠিক আছে, ব্যাসার্ধ আগে ছিল আর, তখন ক্ষেত্রফল ছিল পাই ইন্টু ব্যাসার্ধের স্কয়ার। যখন ক্ষেত্রফল 2 গুণ হবে, তার মানে সরি ব্যাসার্ধ 2 গুণ হবে, ব্যাসার্ধ তখন হয়ে যাবে কত? ব্যাসার্ধ হয়ে যাবে 2r। সো এই মোমেন্টে ক্ষেত্রফল কত হওয়া উচিত? পাই ইন্টু 2r এর স্কয়ার, তার মানে 4 পাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ 2 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? ক্ষেত্রফল বাড়বে হচ্ছে 4 গুণ। বেসিক্যালি ক্ষেত্রফল বাড়ছে 3 গুণ, কিন্তু কত গুণ হইছে? কোশ্চেনটা এরকম হওয়ার কথা ছিল যে ক্ষেত্রফল কত গুণ হইছে, ঠিক আছে, ক্ষেত্রফল 4 গুণ হইছে। আগে পাই আর স্কয়ার ছিল, এখন 4 পাই আর স্কয়ার হইছে। বাট প্রশ্নের যেহেতু বলা আছে কত গুণ বাড়বে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 গুণ বাড়বে, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 গুণ বাড়বে, ঠিক আছে। আগে তো পাই আর স্কয়ার ছিলই, কয় গুণ বাড়ছে? 3 গুণ বাড়ছে, তাইলেই তো 4 পাই আর স্কয়ার হইছে। বৃত্তের দুইটি সমান জ্যা কেন্দ্র হতে কোথায় অবস্থান করে? সমদূরবর্তী। বৃত্তের দুইটি সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। পড়ে আসছেন, একেবারে ক্লাসে উপপাদ্য সহ পড়াইছি, কম্প্যাক্ট সিরিজের ক্লাসে একেবারে উপপাদ্য সহ পড়াইছি। বৃত্তের দুইটি সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী, বৃত্তের দুইটি সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে পরিধি কত? ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পরিধি কত? পরিধি হচ্ছে ভাইয়া 2 পাই আর, তাই না? পরিধি হচ্ছে, পরিধি কত? পরিধি হচ্ছে 2 পাই আর, তার মানে পরিধি হবে কত? পরিধি হবে হচ্ছে 10 পাই, পরিধি হবে হচ্ছে 10 পাই, পরিধি হচ্ছে 10 পাই। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? পাই, পাই ইস টু 1 আর কি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সেটা হচ্ছে পাই ইস টু 1। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই ইস টু 1। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? 6 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? ঠিক আছে, এই প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসছে, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। এই পোলাপান যদি বলছিস যে ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন কঠিন হয়, খবর আছে 24 সালে পরীক্ষায় এই প্রশ্ন আসছে, ঠিক আছে। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত ভাই? মানে এটা ধর যায় একেবারে ছোট বাচ্চা ক্লাস 2-3 তে পড়ে, ওরে জিজ্ঞেস করলেও তো এই প্রশ্ন পারবে, তাই না? ওরে জিজ্ঞেস করলেও তো এই প্রশ্ন পারবে, ঠিক আছে, ডান, ওকে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 100 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত হবে? অর্ধেক, তাই না? 50। বৃত্তস্থ কোণ হবে হচ্ছে 50, বৃত্তস্থ কোণ হবে 50 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কত? এক সমকোণ। আর কতবার বলবো ভাই? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, ওকে।
কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ কত? উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? সূক্ষ্মকোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কয়টি সাধারণ স্পর্শক থাকে? বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক থাকবে কয়টা? তিনটা। আইকাও দেখাইছিলাম। বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক থাকবে কয়টা? তিনটা। ছেদ করলে সাধারণ স্পর্শক থাকবে দুইটা। কোনোটাই যদি না করে, ছেদও করে নাই, স্পর্শও করে নাই, কিচ্ছু করে নাই, তাহলে সাধারণ স্পর্শক থাকবে চারটা। ঠিক আছে, ওকে। বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, সবসময় লম্ব। এই যে দেখেন, একটু আইকা দেখাই। এই হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের ধরেন যে এটা একটা ব্যাসার্ধ, ঠিক আছে। এই ব্যাসার্ধ বিন্দুগামী বিন্দুতে আর কি আমি হচ্ছে একটা স্পর্শক টানবো, ঠিক আছে। তাহলে স্পর্শকটা দেখতে কিরকম হবে? এই যে স্পর্শকটা দেখতে হবে এরকম, ঠিক আছে। এদের মধ্যবর্তী কোণ সবসময় কত? এদের মধ্যবর্তী কোণ সবসময় হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি, ঠিক আছে। পারবো করতে? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক টানা যায়? দুইটি। বহিস্থ বিন্দু থেকে বৃত্তে স্পর্শক টানা যায় দুইটা। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব কোনটি? স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব একটু আগে শিখে আসছি। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব হচ্ছে ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব কোনটি? ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায়? অতিভুজের মধ্যবিন্দুতে। সমকোণী ঘুরে ফিরে দেখ তো ভাই, একই এমসিকিউ বারবার করতেছি না। এই যে 126 নাম্বার এমসিকিউ চলে, 126 নাম্বার এমসিকিউ পর্যন্ত আসতে আপনি কয়টা নতুন টাইপের এমসিকিউ পাইছেন? ঠিক আছে, নতুন টাইপের এমসিকিউ আসলে কয়টা আসছে? এইটুকু প্র্যাকটিস করলেই হবে জাস্ট, ঠিক আছে, এইটুকু প্র্যাকটিস করলেই হবে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সকল জ্যা কিরকম? সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটি কার উক্তি? এটা মনে হয় ইউক্লিডের উক্তি, থ্যালিস। আচ্ছা, এটা আমিও জানতাম না। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা উক্তিটা কার? এটা হচ্ছে থ্যালিসের উক্তি। এটা যদিও কোনো বোর্ডে আসে নাই, এই কোশ্চেনটা হচ্ছে টেস্ট পেপার থেকে সোর্স করা আর কি। যাই হোক, এটা একটু দেখে যান। একটি বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কত? বলেন, বাচ্চাদের অঙ্ক, গুড়াগাড়ার প্রশ্ন, পাই আর স্কয়ার, ঠিক আছে। বৃত্তের স্পর্শক কোন সরলরেখা যা বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে? স্পর্শক সবসময় একটা বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। বৃত্তের স্পর্শক একটা সরল রেখা যেটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে। একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটার আমরা বলি ছেদক। একটা বিন্দুতে ছেদ করলে সেটার আমরা বলি হচ্ছে কি? স্পর্শক। একটা বিন্দুতে ছেদ করলে স্পর্শক, একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটার আমরা বলি হচ্ছে ছেদক। দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শক থাকে? আসেন আইকা একটু দেখি। দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, আমরা তো এতক্ষণ অনেকগুলা সিনারিও নিয়ে কথাবার্তা বলছি। দুইটা বৃত্ত এরকম পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, ঠিক আছে। এদের কয়টা সাধারণ স্পর্শক থাকবে? দেখেন তো, সাধারণ স্পর্শক কি একটা ছাড়া আপনি আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারতেছেন? এই একটা ছাড়া আর কি কোনোভাবে সাধারণ স্পর্শক বানানো সম্ভব? এই একটা ছাড়া আর কি কোনোভাবে সাধারণ স্পর্শক বানানো সম্ভব? এই যে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কয়টা সাধারণ স্পর্শক থাকবে ভাইয়া? একটাই সাধারণ স্পর্শক থাকবে। দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক কয়টা? সাধারণ স্পর্শক হচ্ছে একটা। দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক কয়টা? সাধারণ স্পর্শক হচ্ছে একটা, ঠিক আছে। বৃত্তস্থ সামান্তরিক কি? আয়ত। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে কি বলে? পরিবৃত্ত। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে কি বলবো? ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে বলবো হচ্ছে পরিবৃত্ত, ঠিক আছে। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে বলবো হচ্ছে পরিবৃত্ত, ওকে। অন্তবৃত্তের কেন্দ্রকে কি বলে? অন্তকেন্দ্র। অন্তবৃত্তের কেন্দ্র হচ্ছে অন্তকেন্দ্র। অন্তবৃত্তের কেন্দ্রকে আমরা বলবো হচ্ছে অন্তকেন্দ্র, ওকে, ডান। একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? সেই ছোটবেলার থেকে পড়াইতেছি। কয়টা বহির্বৃত্ত আঁকা যাবে বলেন? তিনটা। একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যাবে? তিনটা। যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করবো, মানে তিনটা বাহুকে স্পর্শ করে এরকম কয়টা বৃত্ত আঁকা সম্ভব? তিনটা বৃত্ত আঁকা সম্ভব। তাহলে একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যাবে? তিনটা বহির্বৃত্ত আঁকা যাবে, ওকে। তারপরে কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ।
কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সরি দ্বিগুণ বলে ফেলাইছে, অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ও কেন্দ্র বিশিষ্ট এসিবি কোণ অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু কত? ঠিক আছে, অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু কত হবে? হাফ অ্যাঙ্গেল মনে হয়, টু অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা একটু দেখা যায় না, একটা আরেকটা দ্বিগুণ আর অর্ধেক। কোন বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর কি লম্ব? কোন বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর কি হবে? লম্ব। মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, ঠিক আছে। হ্যাঁ, একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, বৃহত্তম জ্যা কত? ভাই দুনিয়ার সস্তা প্রশ্ন, ঠিক আছে, এটা কোথায়? কুমিল্লা বোর্ড, ঠিক আছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, বৃহত্তম জ্যাকে কি বলে? ভাই একটু আগে শিখে আসছি, বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, তাই না? বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, ব্যাস কত হবে? 8 সেন্টিমিটার, ঠিক আছে। বৃত্তের সকল জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কোন বিন্দুগামী? বৃত্তের সকল জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, সকল জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। বৃত্তের সকল জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কোন বিন্দুগামী? কেন্দ্রগামী, ঠিক আছে, সকল জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। দুটি জ্যায়ের মধ্যে কেন্দ্রের নিকটতর জ্যাটি কিরকম? কেন্দ্রের নিকটতর জ্যাটা বড়, কেন্দ্রের নিকটতর জ্যাটা হচ্ছে বড়, ঠিক আছে। সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী কি বলে? বৃত্ত। সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেটকে কি বলে? বৃত্ত। এটা একটু বুঝাই দেই, দেখেন অনেকেই হয়তো এটা বুঝবেন না, ভাইয়া আমি বুঝতে চাই। দেখেন এই যে একটা নির্দিষ্ট বিন্দু যেটাকে আমরা বলতেছি হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই নির্দিষ্ট বিন্দুটা থেকে বৃত্তের পরিধির উপরে যতগুলা বিন্দু আছে, আপনি যতগুলা বিন্দু চিন্তা করতে পারেন, সবগুলা বিন্দুই কি সমদূরবর্তী না? সেই দূরত্বটার নাম কি? বৃত্তের ব্যাসার্ধ। সেই দূরত্বটার নাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, সেই দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, বৃত্তের কেন্দ্র ও পরিধির কোন বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে? কেন্দ্র ও পরিধির সংযোজক রেখাংশকে কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র ও পরিধির সংযোজক রেখাংশকে বলবো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের দুইটি সমান জ্যা কেন্দ্রের সাথে কি কোণ উৎপন্ন করে? একই বৃত্তের দুইটি সমান জ্যা কেন্দ্রের সাথে কি কোণ উৎপন্ন করবে? সমান কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, কেন্দ্রের সাথে সমান কোণ উৎপন্ন করে। একই বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্রের সাথে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে, কেউ আবার সমকোণ লিখে দিয়ে আসিস না। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি জ্যা দুইটি সমান হলে নিচের কোনটি সঠিক? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটা জ্যা পরস্পর সমান, সবগুলাই মনে হয় ঠিক, হ্যাঁ সবগুলাই ঠিক। অ্যাঙ্গেলও সমান হবে, জ্যা দুইটার দৈর্ঘ্য সমান হবে, ব্যাসার্ধ তো অটোমেটিক্যালি সমান হবেই, ঠিক আছে। তারপরে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দু ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, স্পর্শ বিন্দু ব্যাসার্ধের উপর লম্ব, ঠিক আছে। দুইটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5, 3, এরা পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ভাই এরা আর কতবার শিখাবো বল? ব্যাসার্ধ যদি 5 আর 3 হয়, এরা পরস্পরকে বহিঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 7, 4, এরা পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করতে পারে। এই দেখেন, এই হচ্ছে একটা সরলরেখা, সরি এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখাটা বৃত্তটাকে কয়টা বিন্দুতে ছেদ করছে ভাইয়া? সর্বোচ্চ 2টা বিন্দুতে ছেদ করতে পারবে, সর্বোচ্চ 2টা বিন্দুতে ছেদ করতে পারবে। একটা বিন্দুতে ছেদ করলে সেটাকে আমরা বলি স্পর্শক, একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটাকে আমরা বলি হচ্ছে ছেদক। একটা বিন্দুতে ছেদ করলে সেটারে বলবো হচ্ছে স্পর্শক, একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটারে বলবো হচ্ছে ছেদক, ঠিক আছে। ওকে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জ্যা এবি হচ্ছে এত ব্যাসার্ধ কেন্দ্র থেকে, ভাই এই অঙ্ক তো ক্লাসের শুরুতে করাইছি, কেন্দ্র তারা পরস্পর সমান, তারপর কোন বৃত্তের কেন্দ্র জ্যার উপস্থিত লম্ব ওই জ্যাটিকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের জ্যা এত হলে তার ক্ষেত্রফল কত? বৃত্তের ব্যাস এত হলে, আচ্ছা 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একই চাপের উপর সবগুলাই তো করাইছি। আচ্ছা, এইটা একটু নতুন প্রশ্ন। বৃত্তের সকল জ্যা এর মধ্যবিন্দুর সঞ্চারপথ। বৃত্তের যতগুলা জ্যা আছে এদের মধ্যবিন্দুর সঞ্চারপথ হবে একটা বৃত্ত। বৃত্তের যতগুলা জ্যা আছে এর মধ্যবিন্দুর সঞ্চারপথ মানে হচ্ছে চলার পথ, তো ওই মধ্যবিন্দুগুলাও বৃত্ত তৈরি করবে, ঠিক আছে। তারপরে একটি বৃত্তে কয়টি ব্যাস আঁকা সম্ভব? একটি বৃত্তে কয়টি ব্যাস আঁকা সম্ভব? অসংখ্য ব্যাস আঁকা সম্ভব। একটা বৃত্তের অসংখ্য ব্যাস আঁকা সম্ভব। ব্যাস কাকে বলে? ব্যাস হচ্ছে এমন একটা সরল রেখা যেই সরল রেখাটা কেন্দ্র দিয়ে যাবে এন্ড পরিধির উপরস্থ 2টা বিন্দুকে কানেক্ট করবে।
পরিধির উপরস্থ দুইটা বিন্দুকে কানেক্ট করে এবং কেন্দ্র দিয়ে যায়। পরিধির উপরস্থ দুইটা বিন্দুকে কানেক্ট করতেছে এবং কেন্দ্র দিয়ে যায়। এই টাইপের জিনিসপত্রগুলোকেই তো আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাস। তো একটা বৃত্তে কয়টা ব্যাস আঁকা যাবে? অসংখ্য ব্যাস আঁকা যাবে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি? একটি ধ্রুব সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে পাই। সো পাইটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে পাই, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, নিচের কোনটি অর্ধবৃত্তস্থ কোণ? একটি বৃত্তের ব্যাসার্ধ ও ক্ষেত্রফল কত শতাংশ? একটি কোণ 120 ডিগ্রি হলে বিপরীত কোণ। একই প্রশ্ন। ঠিক আছে, একই প্রশ্ন। দুইটি বৃত্ত পরস্পর সাধারণ বিন্দুর সংখ্যা কত? দেখ, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সাধারণ, দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে সাধারণ বিন্দুর সংখ্যা কত? সাধারণ বিন্দুর সংখ্যা কয়টা? দুইটা হচ্ছে সাধারণ বিন্দু। ঠিক আছে, দুইটা সাধারণ বিন্দু। এই যে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, এই মনে করেন একটা বৃত্ত, এইখানে আছে হচ্ছে আরেকটা বৃত্ত। ঠিক আছে, এরা পরস্পরকে ছেদ করছে, এরা পরস্পরকে ছেদ করছে। সাধারণ বিন্দু কয়টা? সাধারণ বিন্দু হচ্ছে দুইটা। এই একটা সাধারণ বিন্দু, এই একটা সাধারণ বিন্দু। ঠিক আছে, সাধারণ বিন্দু কয়টা পাওয়া যাবে? দুইটা সাধারণ বিন্দু পাওয়া যাবে। স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ স্পর্শকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বৃত্তের বাইরে থেকে কয়টি পরস্পর এগুলো সবই পারবেন। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বৃত্তের একটি চাপ, বৃত্তের একটি চাপ ও জ্যা দ্বারা গঠিত অংশকে কি বলে? বৃত্তের একটি চাপ ও জ্যা দ্বারা অংশকে বলে হচ্ছে বৃত্তাংশ। বৃত্তের একটি চাপ ও জ্যা দ্বারা গঠিত অংশকে বলা হয় হচ্ছে বৃত্তাংশ। বৃত্তের একটি চাপ ও জ্যা দ্বারা গঠিত অংশ। আমি একটু ছবিটা আইকা ভিজুয়ালাইজ করাই দেই, তাহলে একটু সুবিধা হবে। ধরেন বৃত্তের একটা চাপ আর এটা হচ্ছে একটা জ্যা। ঠিক আছে, এই হচ্ছে একটা জ্যা, জ্যাটার নাম মনে কর এবি, আর চাপ হচ্ছে এসিবি। ঠিক আছে, চাপ হচ্ছে এসিবি। এই অংশটুকুকে আমরা কি বলবো? এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে বৃত্তাংশ। ঠিক আছে, এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে বৃত্তাংশ। ওকে, ঠিক আছে। পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে অতিভুজ কত? ঠিক আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ আর, পরিবৃত্তের ব্যাসার্ধ আর হইলে অতিভুজ হবে ভাইয়া 2r। কারণ আমরা কি শিখছিলাম? সমকোণী ত্রিভুজের জন্য পরিবৃত্তের কেন্দ্র থাকে অতিভুজের মধ্যবিন্দুতে। ঠিক আছে, অতিভুজের মধ্যবিন্দুতে। সো অতিভুজের মধ্যবিন্দুটুকু যদি আর হয়, তাহলে পুরা অতিভুজটা কত হবে? 2r। ঠিক আছে, পুরা অতিভুজ হবে হচ্ছে 2r। বৃত্তের স্পর্শক বিন্দু কয়টি? একটি। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কয়টি? সাধারণ স্পর্শক। এগুলো সব পারবেন। বৃত্তের যে কোনো ছেদক বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটি। এখান থেকে আর করায় দেওয়ার আসলে কিছু নাই। ঠিক আছে, এখান থেকে আর করায় দেওয়ার কিছু নাই। ঠিক আছে, এগুলো সবই পারবেন, এগুলো সবই পারবেন। ওকে, সো এখানে এমসিকিউ টোটাল কয়টা আছে? টোটাল এমসিকিউ আছে হচ্ছে, টোটাল এমসিকিউ আছে হচ্ছে 402টা। ঠিক আছে, টোটাল এমসিকিউ আছে হচ্ছে 402টা। 402টা স্লাইড, সরি 402টা হচ্ছে স্লাইড। টোটাল এমসিকিউ আছে হচ্ছে 195টা। তো এই যে 195টা দেখতেছেন, আমরা কিন্তু আমাদের সিরিজটার নাম দিছিলাম ভাই টপ 100 এমসিকিউ, টপ 10 সিকিউ, টপ 100 এমসিকিউ। টু বি অনেস্ট, যে আপনি যদি এই 195টা এমসিকিউ করেন, আমি মোটামুটি শিওর ইউনিক এমসিকিউ আছে সর্বোচ্চ 30টা। ঠিক আছে, ইউনিক এমসিকিউ আছে সর্বোচ্চ 30টা। আপনি বারবারই দেখতেছেন একই প্রশ্ন, ডেটা ঘুরায় ঘুরায় বারবার বোর্ডে রিপিট করতেছে। ঠিক আছে, 195টা অঙ্কের মধ্যে বা 195টা এমসিকিউর মধ্যে ইউনিক প্রশ্ন আছে সর্বোচ্চ হইলে 30টা। ঠিক আছে, তো এই 195টা এমসিকিউ সলভ করতে আপনার কি আসলে খুব বেশি সময় লাগবে? এই 195টা এমসিকিউ সলভ করা কিন্তু আসলে খুব বেশি একটা কষ্টকর কাজ না। ঠিক আছে, এটা কিন্তু আসলে খুব বেশি একটা কষ্টের কাজ না বা খুব বেশি একটা কষ্টকর কাজ না। আপনার কাজ হচ্ছে ধুপধাপ এমসিকিউ গুলা সলভ করে ফেলানো। আমাদের সাথে যারা যারা ছিলেন বা এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাসটা করছেন, হোপফুলি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারছি। এন্ড আমাদের হচ্ছে কি স্পেশাল সারপ্রাইজ আপনাদের জন্য থাকবে, সেটাও হচ্ছে আমরা আগামীকালকে হয়তো অ্যানাউন্স করে দিব। সো আগামীকালকে পর্যন্ত থাকেন এন্ড ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিন ভিডিওটা। প্লাস যারা যারা আমাদের কম্প্যাক্ট সিরিজের ক্লাসটা করেন না, এখন যদিও লাইভে মানুষজন কমে গেছে, কারণ হচ্ছে আমাদের কি বলে এটাকে, আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে লাইভে আসি। সো লাস্ট পর্যন্ত আসলে মানুষজন থাকবে না, সেটা স্বাভাবিক। সো আমরা এখান থেকে একটু আপনারা এসএসসি 26-এ যাবেন,
এসএসসি 26 এ যাবেন। এসএসসি 26 এর এই যে রিভিশন কোর্স, এটা এনরোল করা নাই এখানে। কারণ আমাদের এটা তো হচ্ছে কি বলে? এসএসসি 26 এ যাবেন। এসএসসি 26 এ গেলে এনরোল করবেন জাস্ট এনরোল করবেন। এনরোল করলেই আপনারা হচ্ছে আমাদের বৃত্ত চ্যাপ্টারের ক্লাসটা দেখে ফেলাইতে পারবেন। ঠিক আছে? বৃত্ত চ্যাপ্টারের ক্লাসটা দেখে ফেলাইতে পারবেন। আর ইউটিউবে যদি হচ্ছে আপনি প্রতিজ্ঞা লেখা সার্চ দেন, ইউটিউবে যদি প্রতিজ্ঞা লেখা সার্চ দেন, প্রতিজ্ঞাতেও হচ্ছে আপনি কি পাবেন বলেন তো? এটা কোনটা? এফএম লার্নিং এর। আচ্ছা। এই যে প্রতিজ্ঞা এডু লেখা সার্চ দিলেই হচ্ছে আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ 44 টা ভিডিও আমরা আপলোড দিছি। এর মধ্যেই হচ্ছে প্রায় 6K সাবস্ক্রাইবার অলরেডি আমরা ক্রস করছি। ঠিক আছে? সো এখান থেকে আপনি সুন্দর মতো প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে দেখেন আমাদের হচ্ছে এই যে এসএসসি জেনারেল ম্যাথ কম্প্যাক্ট সিরিজ। তো এইটার হচ্ছে বৃত্ত চ্যাপ্টারটা 2 ঘন্টা 16 মিনিটের ক্লাস। সো এই 2 ঘন্টা 16 মিনিটে আপনি কিন্তু ফুললি বৃত্ত কভার করে ফেলাইতে পারবেন। ঠিক আছে? ফুললি বৃত্ত কভার করে ফেলাইতে পারবেন। এই যে আপনি যদি এখান থেকে দেখেন, আপনার এইখানে যা কিছু লাগবে, ঠিক আছে? এসএসসি পরীক্ষায় মানে এখানে ডাবল আমাকে দেখা যাইতেছে। সো এসএসসি পরীক্ষার জন্য আপনার আসলে যা কিছু দরকার সব জিনিসপত্রই কিন্তু আপনার এখানে পড়ায় দেওয়া আছে অলরেডি। ঠিক আছে? অলরেডি পড়ায় দেওয়া আছে। অ্যান্ড এই ক্লাসটা আমাদের বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন ২ টার জন্যই ছিল। বাংলা ভার্সনের জন্য হচ্ছে আমরা বাংলা স্টেটমেন্ট গুলাও রাখছিলাম, ইংলিশ স্টেটমেন্ট গুলাও ছিল। এমসিকিউ গুলাতে আমাদের আসলে এতগুলো এমসিকিউ মানে স্লাইড রেডি করতে আমাদের আসলে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে আবার ইংলিশ ভার্সনে ট্রান্সলেট করা এটা আসলে একটু ডিফিকাল্ট কাজ। এটা আমাদের একটু কনসিডার করবেন হোপফুলি। আমরা আসলে ক্লাসগুলা নেওয়ার সময় কিন্তু আমরা প্রপারলি বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন ২ টাই মেইনটেইন করছি। এরপরে এখন হয়তো আমাদের হচ্ছে এমসিকিউর সিকিউ গুলা আবার আমরা ইনশাআল্লাহ ইংলিশ ভার্সন সহ দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের জন্য ম্যাথের বৃত্ত চ্যাপ্টারের এমসিকিউ। হোপফুলি যারা লাইভে ছিলেন এরা হচ্ছে ভালো জিনিসপত্রই পাইছেন। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। নেক্সট হচ্ছে আমার আবার হায়ার ম্যাথ ক্লাস আপনাদের প্রবাবিলিটি, সেটার হচ্ছে হায়ার ম্যাথের সিকিউ। আর বৃত্ত হচ্ছে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের সিকিউ ক্লাস, টপ 10 সিকিউ যাবে আপনাদের সাথে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি হচ্ছে ভালো থাকি, সুস্থ থাকি। অ্যান্ড আপনাদের এসএসসি 26 এর জন্য আমরা যে প্ল্যানটা করছি যে আপনাদের একেবারে ফুল সার্ভিস ফ্রিতে দিব। সো এই বাণিজ্যটুকু রাখবেন আমাদের ইনশাআল্লাহ। বাকিটুকু আল্লাহ ভরসা। ঠিক আছে? ধন্যবাদ। টেক কেয়ার।